আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদ। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু ৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন কমেছে রোগী ও শনাক্তের হার। টিকার আগ্রহ বাড়ছে, রোগী কমলেও হাসপাতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় সাদিক আব্দুল্লাহ সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ফের রিমান্ডে, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ জরুরি বলছে রাষ্ট্রপক্ষ। অসুস্থতার দাবি আসামি পক্ষের। ৫ মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে কক্সবাজার সহ সৈকত সহ দেশের সব পর্যটন স্পট। খুশি পর্যটকরা, স্বস্তিতে ব্যবসায়ীরা। বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। আর শুরুতেই থাকছে করোনা ও ডেঙ্গু প্রসঙ্গ। করোনায় দেশে একদিনে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এটি ৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। এর আগে সর্বশেষ একদিনে এর চেয়ে কম ১৫৩ জনের মৃত্যু হয়েছিল ৪ই জুলাই। আর গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬,৫৫৬ জন। আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু, নতুন রোগী শনাক্ত কমেছে। আগের দিন ১৭২ জনের মৃত্যু হয়েছিল, নতুন রোগী শনাক্ত হয়েছিল ৭,২৪৮ জন। গত ২৪ ঘন্টায় ৩৭,২২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৭.৬৪%। আগের দিন শনাক্তের হার ছিল ১৭.৬৭। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ১৪,৪৭,২১০ জন। আর মারা গেছে ২৪,৮৭৮ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৫০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছে ৩৮ জন এবং সিলেট বিভাগে ২৩ জন। বাকিরা হচ্ছেন অন্যান্য বিভাগের। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে ফিরেছে শৃঙ্খলা, বাড়তি ভিড়ও এখন আর নেই। মোবাইল ফোনে SMS পেয়ে কেন্দ্রে এসে স্বাচ্ছন্দ্যে টিকা নিচ্ছেন মানুষ। আগতদের একটি বড় অংশই হচ্ছে যুবক। টিকাদানের বয়সসীমা কমানোয় সরকারকে সাধুবাদ জানান তারা। সর্বস্তরে মানুষের মাঝে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট SM আরিফের। একদিন আগেও রাজধানীর নাককানগলা ইনস্টিটিউটের টিকা কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। তবে এই কেন্দ্রে শৃঙ্খলা ফিরেছে। মোবাইল ফোনে বার্তা পেয়ে টিকা নিতে পারছেন স্বাচ্ছন্দ্যে। আজকে কোনো সমস্যা না, কালকে আসছে কিলি ধরাধরি। আজকে কোন লোক আছে? কালকে দিতে পারি নাই, চলে গেছি, আজকে আসে দিলাম। অবশ্যই স্বস্তি তো মনে হচ্ছে, অ্যাটলিস্ট যদি এই পরিস্থিতি থেকে আমরা উতরাইতে পারি আর কি। মডার্না, সিনোফার্ম ও অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজের পাশাপাশি দেয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ। আমার কোনো প্রতিক্রিয়া মনে হচ্ছে না, স্বাভাবিক নরমালি মনে হচ্ছে। খুবই আনন্দ লাগছে, কেননা সবাই যদি টিকা পায় মানে দেশে করোনা মুক্ত হবে। টিকা গ্রহীতাদের একটি বড় অংশ এখন যুবক। ভ্যাকসিন নিতে পেরে সৌভাগ্যের কথা জানান তারা। সবার মধ্যে অনেক আগ্রহতা যে আমি টিকা দিতে পারবো, এটা অবশ্যই ভালো। সরকারের প্রতি সবাই খুশি। গত মাসের 15 তারিখে করেছি আর এই মাসের 19 তারিখে এসেছে। এখন সরকার যেটা করছে এটা ভালোই করছে ৫০ বছরের ভিতরে। সরকারকে ধন্যবাদ যে ওনারা বয়সসীমা কমিয়ে দিয়েছে, যে কারণে আমরা এখন টিকা নিতে পারছি। দীর্ঘদিন মেসেজ না পেয়ে কেন্দ্রে এসেছেন অনেকেই। গত মাসের 15 তারিখে আমি করোনার জন্য আমি রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আমার এখনো মেসেজ আসছে না। মোবাইল ফোনের বার্তা ছাড়া টিকা দেওয়া সম্ভব না জানিয়ে অযথা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ কর্তৃপক্ষের। মডার্না টিকাটা সেকেন্ড ডোজের শুরু হওয়ার কথা ছিল একটু আগে, প্লাস যেহেতু আমাদের এটা একটু আগে শুরু হয়েছে 2-3 দিন পর, সে কারণে প্রথম দিকে একটু ভিড় হয়েছে। টিকা সম্পর্কিত বিভিন্ন ভয় ছিল, এই ভয়টাও দূর হয়ে গেছে। এই কারণে যুব শ্রেণীর সহ প্লাস অন্যান্য যারা আছে, ধরেন আপনার এখন বিভিন্ন বাহিনীর যারা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ যারা টিকা দেয়নি, তাদের সবার মধ্যেই যে আগ্রহ আছে, তবে যুব শ্রেণীর মধ্যে আগ্রহটা একটু বেশি। SM আরিফ, মাইটিভি, ঢাকা। এদিকে কমে আসতে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। রাজধানী করোনা হাসপাতালগুলোতে কমেছে শয্যা এবং ICU সংকট। তবে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর এই গতি এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে করোনা এবং ডেঙ্গু মিলিয়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। রাজধানীর মহাখালীর DNCC কোভিড হাসপাতালের এক সপ্তাহের আগের চিত্র ছিল এটি। প্রতি ৫-৭ মিনিটে করোনা আক্রান্ত রোগী নিয়ে ছোটাছুটি করতেন স্বজনরা। এই চিত্র ছিল রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের।
প্রতিটি হাসপাতালেই এখনকার চিত্র আলাদা। হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ অনেকটাই কমে আসছে। এখন আর হাসপাতাল বারান্দায় দেখা যায় না শয্যা কিংবা আইসিইউর জন্য করোনা আক্রান্ত রোগীর স্বজনদের আহাজারি। কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি যে একটু সংক্রমণ কমেছে এবং আমাদের হাসপাতালে যে রোগীর একটা চাপ ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে একটু কমছে। তবে রাজধানী জুড়ে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। প্রতিনিয়তই বাড়ছে এর সংখ্যা। ডেঙ্গু ধারণ করছে ভয়াবহ আকার। ডেঙ্গু রোগী বৃদ্ধি নিয়ে অনেকটাই উদ্বিগ্ন চিকিৎসকরা। কোভিডের পাশাপাশি শুরু হয়েছে ডেঙ্গুর থাবা। মনে হচ্ছে যে এটা গ্রাজুয়ালি বাড়তেছে এবং বৃষ্টিটা চলছে, এই জন্য হয়তো এটা সামনের দিকে আরো বাড়তেই থাকবে। করোনার সাথে সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছেন যে ঢাকায়, বিশেষভাবে ঢাকার মধ্যে কিন্তু ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যেহেতু আমরা ডেডিকেটেড করোনা হাসপাতাল, এই জন্য আমরা ডেঙ্গুর যদিও ভর্তি দিচ্ছি না, কিন্তু তারপরেও ডেঙ্গু রোগী আমরা পাচ্ছি। তবে সচেতনতাই পারে ডেঙ্গু এবং করোনা থেকে সর্বস্তরের মানুষকে রক্ষা করতে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বরিশালে সংঘটিত অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গ। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মেয়র সাদিক আবদুল্লাহ সহ 93 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইউএন মোহাম্মদ মুনিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। অপরদিকে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেছে। মামলার ঘটনার পর বরিশালের পরিস্থিতি থমথমে রয়েছে। নগরীর কালীবাড়ি রোডের মেয়রের বাসভবনে বিকেলে সংবাদ সম্মেলনে মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেছেন, সিটি কর্পোরেশনের উচ্ছেদ কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি মহল কাজ করে যাচ্ছে। ইউএনওর নির্দেশে আনসার বাহিনীর হামলার প্রতিবাদে ইউএনএরও অপসারণের দাবি জানান তিনি। বিতর্কিত করার জন্য বারবার কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা এইরকম কিন্তু কর্মকাণ্ড, আমাদের শান্ত বরিশাল, শান্তিপ্রিয় বরিশালকে অশান্ত করে গড়ে তোলা এবং এখানে শান্তি বিঘ্নিত করে বরিশালের রাজনীতিকে কলুষিত করার একটি অপচেষ্টা। এর আগে সদর উপজেলা ইউএনওর বিচারের দাবিতে রাত থেকে বন্ধ করা দেয়া বাস লঞ্চ দুপুরে চালু হয়েছে। সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নির্দেশে বাস ও লঞ্চ ছেড়ে দেওয়া হয়। তবে পরিস্থিতি শান্ত করতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহানগর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মেয়রের বাসভবনে যেতে চাইলে পুলিশ তাদের ফিরিয়ে দেয়। বরিশাল শহরে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আমাদের কারণেই মহানগর আওয়ামী লীগের জরুরি সভা ছিল। আমাদের কথা হলো কে দোষী কে নির্দোষী সেটার সময় না, আমাকে বরিশালের জীবনযাত্রাকে সচল রাখতে হবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক প্রসঙ্গ। বরিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিরাপত্তা বাহিনীর সাথে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা হচ্ছে। তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলের রাজধানীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ইসরায়েলি আড়িপাতার যন্ত্র ক্রয়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশটির সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি, হবেও না। শোক সভায় অংশ নিয়ে আসাদুজ্জামান খান কামাল আরও বলেছেন, প্রতিপক্ষ যতবার হত্যা চেষ্টা চালিয়েছে ততবার ঘুরে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যেতে হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী বরিশাল শহরকে এখন মানে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনাটা এখন নাই। তারা একটা শান্তিপূর্ণ পরিবেশের মানে আনয়ন করেছে। আপনারা যে ঘটনার কথা বললেন, এই ঘটনায় মামলা হচ্ছে। মামলা তদন্ত করার পরেই আমরা বলতে পারবো কি দোষী কার মানে প্ররোচনায় কিংবা কে কি করেছে সেগুলো আমরা বিশ্লেষণ করে আপনাদেরকে জানাবো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি কথা বলেন। সরকারের পায়ের তলায় মাটি নেই, সেজন্য একটা ধর্মীয় অনুষ্ঠান কবর জিয়ারতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এই সরকার এত বেশি ভীত সন্ত্রস্ত, তাদের পায়ের তলে মাটি নেই, তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, একটা সাধারণ অনুষ্ঠান
যেখানে কোনো সমস্যা নেই সেখানেও তারা আজকে বাধা দিয়ে শুধু নয়, তারা দমনমূলক একটা নির্যাতনমূলক ব্যবস্থা করছে। মূল উদ্দেশ্যটি হচ্ছে যে বাংলাদেশে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এখানে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না, ঠিক বাকশাল যেভাবে তারা তৈরি করেছিল 1975 সালে, সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট কায়দায়। জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদ সহ দলটির 5 নেতাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে 22 বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রওশন একজন সিরিয়াল কিলার। এছাড়াও সে আরও কয়েকটি হত্যাকাণ্ড, সহিংসতা ও ডাকাতির সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। র্যাব 5-এর একটি আভিযানিক দল গত মধ্যরাতে রাজশাহীর শাহ মখদুম এলাকা হতে রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয়। 4 জন রয়েছে এখনো পলাতক, যাদের মধ্যে মান্নান মোল্লা, বাকের, বাশার ও জহির, এই 4 জন রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্নভাবে এসেছে যে তারা হয়তো পার্শ্ববর্তী দেশে লুকিয়ে আছে, বাট আমরা তাদের বিরুদ্ধে নজরদারি রাখছি যে আমরা যদি তাদেরকে পাই আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করব, যেহেতু তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গ। জামিন হয়নি আলোচিত চিত্রনায়িকা পরিমণির কারাগার থেকে আদালত হয়ে ফের যেতে হলো রিমান্ডে। বনানী থানার মাদকের মামলায় পরিমণির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে আবারও একদিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তদন্তের স্বার্থেই তাকে ফের রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান পরিমণি। বিস্তারিত ডেনি ত্রঙের প্রতিবেদনে। রাজধানীর বনানী থানার মাদকের মামলায় প্রথম দফায় 4 দিন, দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট থেকে কারাগারে ছিলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি। একই মামলায় ফের তার 5 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। কাশিমপুর কারাগার থেকে নিয়ে এসে বেলা 11:30টার কিছু পরে আদালতে হাজির করা হয় পরিমণিকে। তদন্তের যুক্তি দেখিয়ে জামিনের বিরোধিতা করে রিমান্ডের আর্জি জানায় রাষ্ট্রপক্ষ। এই মাদকের যে উৎস কোথায় এবং এগুলি কে যোগান দিয়েছে এবং এর পিছনে আরও কারা কারা আছে তাদেরকে তাদের উদ্ঘাটন এই তদন্তে করলে উদ্ঘাটিত হবে যে ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে। এই জন্যই সুষ্ঠু তদন্তের স্বার্থেই আমরা সেইভাবে আদালতকে বলেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 1 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। নতুন করে পরিমণিকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেন তার আইনজীবী। আদালত থেকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যান পরিমণি। একে তো সে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এবং তার অসুস্থতা আছে, নিয়মিত ওষুধ নিতে পারছে না। তার উপরে এই যে তাকে টানা হেঁচড়া, বিভিন্ন চাপ এবং এই যে আজকে এই যে আবহাওয়া জনিত কারণ এবং সেই যে জেল হাজতে আছে এবং সেইখানে তার যে সমস্যাগুলি হচ্ছে, এইগুলির জন্য সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে। 4 আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। বাসায় মাদক উদ্ধারের ঘটনায় পরে মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। আজ থেকে খুলেছে কক্সবাজার সৈকত সহ দেশের সব পর্যটন স্পট। প্রায় 5 মাস বন্ধ থাকার পর খুলে দেয় সৈকতে ফিরতে শুরু করেছে প্রাণচাঞ্চল্যতা। এতে হোটেল, মোটেল, গেস্ট হাউস মালিক সহ পর্যটন ব্যবসায়ীরা হতাশা ছাপিয়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন। কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। করোনা সংক্রমণ রোধে গেল এপ্রিল মাস থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ক্রমান্বয়ে বন্ধ ঘোষণা করে দেশের সব পর্যটন স্পট। এতে দেশের সর্ববৃহৎ পর্যটন স্পট কক্সবাজারের সহস্রাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউসের মালিক, কর্মচারী সহ লক্ষাধিক পর্যটন ব্যবসায়ী চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়। অবশেষে 19 আগস্ট থেকে সকল পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে সব ক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি। দীর্ঘদিন লকডাউনের কবল থেকে সবকিছু উন্মুক্ত হওয়ায় খুশি পর্যটকরা। লকডাউন খুলে দেওয়ার কারণে আজকে সমুদ্র বিচে আসলাম, একটু ঘুরতে আসলাম। আজকে থেকে যেহেতু লকডাউন খুলে দিয়েছে একটু দেখতে আসলাম, খুব ভালো লাগতেছে। আমরা কিন্তু 4 মাস ধরে কিন্তু অনেক অসহায় ছিলাম, এখন দেখে খুব ভালো লাগতেছে। অনেকদিন
বাসায় বন্দি ছিলাম, আজকে বিশেষে অনেক ভালো লাগতেছে। এদিকে আশায় বুক বেঁধে আছে পর্যটন শিল্পের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আজকে অনেকদিন পরে লকডাউন খোলাতে ভালো ব্যবসা হইতে আছে, ভালো লাগতে আছে। থেকে পর্যটন কেন্দ্রগুলো সীমিত পরিসরে খুলে দিয়েছে, এজন্য আমরা সবাই খুশি। যে সকল স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি আমরাও পালন করব যথাযথভাবে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা 100% স্বাস্থ্যবিধি মেনে সেবার জন্য উন্মুক্ত করব। প্রতিটা গেস্টকে আমরা হ্যান্ড স্যানিটাইজার প্লাস মাস্ক বিতরণ করে আমরা গেস্ট চেক ইন করতেছি, যাতে করোনা পুনরাবৃত্তি না হয় এবং তারা যত নিরাপদে কক্সবাজার থেকে ঘুরে বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থা আমাদের ট্রাকের। সমুদ্র সৈকতে স্বাস্থ্যবিধি মানতে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে সংশ্লিষ্টরা। যে পর্যটন শিল্প খুলে দিয়েছে, মানে পর্যটনের সাথে যারা যুক্ত রয়েছে দায়িত্বটি তাদের হাতে চলে গেল, কিন্তু এই মুহূর্তে আমাদের আরো বেশি সচেতন থাকতে হবে। পর্যটন ঘনিষ্ঠ যে জায়গাগুলো সেগুলোতে তো সামাজিক দূরত্ব মেনটেন করা, মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মানবার যে বাধ্যবাধকতা, সেটা তো আমরা সকলেই বুঝি যে আরো বেশি জরুরি, আরো বেশি অত্যাবশ্যক। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী, কবিতা চত্বর, ইনানি ও পাটুয়াটেক এই 6টি পয়েন্টে থাকবে ট্যুরিস্ট পুলিশের শক্তিশালী টিম। কোনো ট্যুরিস্ট যেন আইন শৃঙ্খলার বা কোনো বিঘ্ন কোনো অপরাধজনক সংগঠন না হয় সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। শিউলি রোজা, মাই টিভি। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 67 বছর। দুপুর 12:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাটহাজারী মাদ্রাসার মুনির আহমদ জানান, শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে তাকে বেলা 11:30টার দিকে অ্যাম্বুলেন্সে নগরীর সিএসসিআর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিক সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে। হাটহাজারী মাদ্রাসায় প্রথম ও ফটিকছড়িতে বাবুনগরীর দ্বিতীয় জানাজার পর বাদ মাগরিব মরদেহ দাফন করা হয়। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পদ্মা, যমুনা ও তিস্তার পানি বিভিন্ন পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুর, পাবনা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও টাঙ্গাইলের নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শিউলি রোজার। বর্ষণ উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা নীলফামারী ডিমলা ডালিয়া পাউবো নির্বাহী প্রকৌশলী জানান, রাতে 12টা থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাটে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। 24 ঘন্টার ব্যবধানে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছে, মঙ্গলবার তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার দিনভর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রামের নদ নদীর পানি ধীরগতিতে বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, 24 ঘন্টা সেতু পয়েন্ট ধরলার পানি 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমলেও বেড়েছে পুলিং, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি। 24 ঘন্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে কমেছে 56 সেন্টিমিটার। তবে ধলেশ্বরী, পুলিং ও বংশাই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে ঢলে 24 ঘন্টায় পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ফরিদপুর অংশের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন ও ডিগ্রি চর ইউনিয়ন সহ নিম্ন এলাকার বেশ কিছু অংশ বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাবনায় পদ্মা নদীতে 5 থেকে 6 দিন যাবৎ পানি বৃদ্ধিতে নদীর পাড়ে বসতিদের জীবনযাত্রার মান হুমকির মুখে। এদিকে লালনশাহ সেতুর পাড়ে প্রায় 30 থেকে 40টি জেলে পরিবার অসহায়ত্ব জীবনযাপন করছে। শিউলি রোজা, মাই টিভি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র কোনো দলের নেতা নয়, তিনি সমগ্র বাংলাদেশের নেতা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকা উত্তরের নগর ভবনে জাতীয় শোক দিবস আলোচনা সভা ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি মন্তব্য করেন, আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর মতো ত্যাগী হিসেবে গড়ে তুলতে হলে জাতির পিতার আদর্শে বলিয়ান হতে হবে বলেও জানান তাজুল ইসলাম। বঙ্গবন্ধু বাংলাদেশের নেতা, কোনো দলের নেতা নয়, এককভাবে। আওয়ামী লীগ ওনার সংগঠন, উনি এই সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, সবারই নৈতিক দায়িত্ব, যদি সে দেশকে ভালোবাসে, স্বাধীনতাকে স্বীকার করে, এই বিশাল ত্যাগী জীবনের
পর্যালোচনা এবং আগামী প্রজন্মকে জানানোর সুযোগ করে দেওয়া। সংবাদের এই পর্যায়ে গ্রাম বাংলার খবর। বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরের ১৩ দোকানে গণডাকাতির পর থেকে আতঙ্কে দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। ঘটনাস্থলের খুব কাছে পুলিশ ফাঁড়ি থাকার পর এমনটা ঘটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই, যদিও পুলিশের পক্ষ থেকে দেয়া হচ্ছে আশ্বাস। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন মোবালিক করিম। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্য বন্দর হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলার টর্কি বন্দরে শুক্রবার সাপ্তাহিক হাট বসায় ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা বেশিরভাগ সময় নগদ টাকা যার যার প্রতিষ্ঠানে রেখে যেতেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ফিল্মি স্টাইলে গণডাকাতি। ঘটনাটির পর থেকে আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা, কেননা বন্দর এলাকায় পুলিশ ফাঁড়ি থাকার পরেও এমন ঘটনা ঘটায় কেউ রাখতে পারছেন না ভরসা। এত বড় বন্দর, এত বড় ডাকাতি হয়ে গেল, সামনে আরো আমরা আতঙ্কে আছি, আরো জানি সামনে কি হয়। দুইজনে কথা কাকা এর মধ্যে 15-20 জন একসাথে এই মুখ আর কি বের দিয়ে বাইন দিয়ে সিন্ধুক ভেঙে চুরে যা টাকা পয়সা আছে তসরুপ করে নিয়ে গেছে। আমি যখন সিন্ধুকের চাবি দিই নাই তখন আমার মারধর করে যখন চাবি দিয়েছি তখন প্রায় 12 লাখ টাকা নিয়ে তারপরে চলে গেছে। ভুক্তভোগীরা তুলছেন নানা প্রশ্ন। কারণ এত বড় একটা ডাকাতি হলো যে আমাগো ক্যাম্প আমাগো বন্দরের উপরে 1 থেকে 1.5 ঘন্টা বইয়ে ডাকাতি হয়েছে বাজার, টোটাল বাজারে 25 থেকে 30টা করে, কিন্তু কোনো 2-3 ঘন্টার মধ্যে কোনো পুলিশের কোনো ভূমিকা ছিল না। আমার সশস্ত্র পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে আসি এবং আমি ওসি স্যারকে অবগত করি, ডিউটি অফিসারকে অবগত করি। তারা সরজমিনে আসছেন, তদন্ত প্রক্রিয়া চলতেছে, মানে আইনি কার্যক্রম চলতেছে। এলাকার বিশিষ্টজনেরা ঘটনাস্থল পরিদর্শন করে দিয়েছেন আশ্বাস। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুজু করে আমরা বিশ্বাস করি আমাদের যে চৌকস পুলিশ সদস্যরা আছে, অফিসাররা আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই এই অভিযুক্ত ব্যক্তিদেরকে এবং এই কর্মকাণ্ডে যারা জড়িত সে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং আমরা লুণ্ঠিত মালামাল সহ অপর যারা সহযোগী অপরাধী তাদের সবাইকে গ্রেপ্তার করতে পারব। স্থানীয়দের দাবি এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার। মোবালিক করিম, মাই টিভি নিউজ ডেস্ক। ভিন্ন ধর্মী খবরের মধ্য দিয়ে শেষ করবে এখনকার সংবাদ, তবে শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। করোনায় মৃত্যু ৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন কমেছে রোগী ও শনাক্তের হার। টিকা আগ্রহ বাড়ছে, রোগী কমলেও হাসপাতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় সাদিক আব্দুল্লাহ সহ ৯৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ফের রিমান্ডে, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ জরুরি বলছে রাষ্ট্রপক্ষ, অসুস্থতার দাবি আসামি পক্ষের। 5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে কক্সবাজার সৈকত সহ দেশের সব পর্যটন স্পট, খুশি পর্যটকরা আর স্বস্তিতে ব্যবসায়ী। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।